পাহাড়ের উপরে ফুলকপি চাষ কেমন একটা আশ্চর্যের বিষয়, তাই না? আমার বাড়িটা যথেষ্ট উঁচু, তার মধ্যেও মাটিগুলো এত শুকনো। এর মধ্যে দেখুন কি সুন্দর ফুলকপি হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের ভিডিও শেয়ার করতে চলে এলাম। এখানে কয়েকটা ফুলকপির গাছ লাগানো হয়েছিল। একটা দিনের জন্য কোনো ধরনের সার দেওয়া হয় নাই, জাস্ট পানি দেওয়া হয়েছিল। তো দেখুন এই ফুলকপিটা সবথেকে বড়। আরো কিছু ফুলকপি হয়েছে, তবে ওগুলো আরেকটু ছোট রয়েছে। আর দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এত ভালো লাগতেছে কপিটা দেখে, কি বলবো। নিজের হাতে লাগানো ফুলকপি, তাও প্রথমবার। তো আজকে আমার সামনে যে নতুন সবজি বাগানটা আছে ওখান থেকে কিছু বেগুন তুলবো প্রথমবারের মতো। এই বছর আমার এই নতুন সবজি বাগানে বেগুন লাগিয়েছি। পুরনো বাগানের ওখানে তেমন কোনো বেগুনের গাছ লাগানো হয় নাই। তবে বেগুন আমার প্রতি বছরই হয়। তেমন একটা খারাপ হয় না, অনেক বেগুন হয়। এই বছর জায়গাটা একটু চেঞ্জ করে লাগিয়েছিলাম। মানে আগে পেছনের সাইডের বাগানে লাগাতাম, এই বছর নতুন জায়গায় লাগিয়ে একটু টেস্ট করেছিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেগুনের ফলন ভালোই হয়েছে। তবে এই বছর আমি যে হোটেলটা ওপেন করেছিলাম ওটার কারণে আপনারাই হয়তো দেখতে পাচ্ছেন আমি সবজি গাছে তেমন একটা, মানে সবজির বাগানে তেমন একটা সময় দিতে পারতেছি না। সবজির বাগানে তেমন কোনো যত্ন নিতে পারতেছি না। তারপরেও যেটুকু টুকটাক সবজি বাড়িতে হয়েছে ওটাই আলহামদুলিল্লাহ। তো বেগুন গাছগুলোতে অনেক বেগুন হয়েছে। ওই প্রথম দিকে একটু গোবর সার দেওয়া হয়েছিল। গোবর সার ছাড়া এই গাছগুলোতে আর কোনো ধরনের সার দেওয়া হয় নাই। মাঝে মধ্যে পানি দেওয়া হয়, ১-২ দিন ৩ দিন পর পর আরই একটু পানি দেওয়া হয়। এছাড়া আর কিছুই দেওয়া হয় না। তারপরেও মাশাআল্লাহ গাছগুলোতে ভালো ফলন আসছে। আর প্রতিবারের মতন এইবারও গাছগুলোকে ছাঁটাই করে দিচ্ছি। গাছগুলো ছাঁটাই করে দেওয়া কথা ছিল আরেকটু আগে, কিন্তু আমি আর সময় করে উঠতে পারছিলাম না। তাই এইবার মানে ছাঁটাই করে দিতে একটু লেট হয়ে যাচ্ছে। বেগুন গাছের পরিচর্যার মধ্যে এই যে এটা হচ্ছে মেইন একটা পরিচর্যা। দেখুন এই বেগুন গাছটা একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাছটা একেবারে ভূতের মতন হয়ে গেছে। মানে বেগুন গাছ যত বড় হয় নিচের দিকের অজরা পাতাগুলো লাল হয়ে মাটির মধ্যে শুয়ে পড়ে। তো ওই এক্সট্রা পাতাগুলো কেটে দিতে হয়, যেটা আমি আজকে দেখুন করতেছি। গাছগুলোতে অনেক এক্সট্রা পাতা ছিল যেগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে। মানে কচি পাতাগুলো রেখে সামনের দিকের উপর দিকের কচি পাতাগুলো রেখে গোড়ার দিকে সব অযথা পাতা কেটে দিয়েছি। দেখুন এই যে এইদিকের সবকটা গাছের আমি অযথা পাতাগুলো কেটে দিয়েছি, একেবারে গোড়ায় কাটছি কাঁচি দিয়ে। আর এখানে দেখুন নিচের দিকে যে বেগুনগুলো একটু বড় হয়ে গেছে ওই বেগুনগুলো আজকে পেরে নিব। মানে এখানে অনেকগুলো বেগুন একসাথে ওগুলো উঠিয়ে খাওয়া তো সম্ভব না। তাই নিচের দিকে যে বেগুনগুলো পাড়ার সময় চলে যাচ্ছে ওগুলোই পেরে নিচ্ছি। আর যেগুলো উপর দিকে একটু ছোট ছোট আছে, মানে আরো ২-৩ দিন পরে পারলেও হবে, ওগুলো রেখে দিচ্ছি। ওগুলো আজকে আর পারবো না। আর শুধু বড় বড় যে বেগুনগুলো দেখুন, মাশাআল্লাহ, অনেক বড় বড় সাইজের বেগুনগুলো হয়েছে, লম্বা লম্বা সাইজের। তো এখানে যে বেগুনগুলো আমি পারতেছি, মানে একেবারে গোড়ার দিকের যে বেগুনগুলো সবার প্রথমেই হয়েছিল ওগুলোই পারতেছি, কিন্তু এতগুলো বেগুন মনে হচ্ছে না ২-৩ বেলা রান্না করেও খাওয়া যাবে। তো আমার যাকে অর্ধেকটা দিয়ে দিব, বেশি অর্ধেকটা দিয়ে দিব, কম অর্ধেকটা আমি রাখবো। আর আমাদের ঘরে আবার কিছু অ্যালার্জির সমস্যাও আছে কিছু সদস্যর। তো সবার খাওয়াও হবে না। ফ্রিজে রাখবো, রেখে বাজি করে করে আর কি হারিয়ানের বাবাকে দেওয়া যাবে। তো গাছে শুধু ফল খেলেই তো চলবে না, গাছের একটু যত্নও নিতে হবে। আজকে গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এখন মোটরের পাইপ লাগিয়ে পানি দিয়ে দিচ্ছি। সবকটা সবজিতে আজকে পানি দিব। তো এখানে দেখুন আমার বাঁধাকপির গাছগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তবে শেষমেশ কত বড় বাঁধাকপি হয় ওটাই আর কি দেখার বিষয়। তো তারপর দিন সকালবেলা দেখুন আজকে বড় একটা হাঁড়িতে রান্নাবান্না করতেছি। আপনারা হয়তো ভাববেন যে আমি মনে হয় আমার হোটেলের জন্য রান্নাটা বসাচ্ছি। আসলে সেরকমটা না। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আসলে খুব মর্মান্তিক একটা জিনিস। তো আমরা এক জায়গায় যাব, যাওয়ার সময় আর কি কিছু খাবার দাবার রেডি করে নিয়ে যাব। আমাদের আসামের অবস্থা বর্তমানে কি বলবো, বলে বুঝাতে পারবো না। খুব সংকটজনক একটা পরিস্থিতি। কিছু কিছু মানুষের উপর দিয়ে যে জ্বরগুলো যাচ্ছে
যেগুলো আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকে সেইরকম কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো কাঁদতে বাধ্য হবেন। তো যাই হোক, আমি এখানে কিছু পোলাও করতেছি। এখানে ৫ কেজি চাল মনে হয়েছিল, না ৫ কেজি ৫ কেজি ছোটো চাল আনিয়েছি আর কি। তো চালের সাদা পোলাও করব, আর সেই সাথে আরও কিছু মাছ বোনা, ডিম বোনা করব। তো মাংস আনতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম এত বেড়ে গেছে, ২৮০ টাকা। মানে মুরগি বাইরে থেকে আসছে না, আমাদের এখানে দাম বেড়ে গেছে, তাই আর এত দাম দিয়ে মুরগির মাংস কিনতে ইচ্ছা করেনি। তো এখানে মনে হয় ৪০টা ডিম আছে, আর সেই সাথে আরো কয়েক পিস মাছ আর কি, রুই মাছ বোনা করছি শুকনো শুকনো করে। তো যাই হোক, ওটা নিয়ে এখন দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা যেতে যেতে আপনাদেরকে বলতেছি। তো আমরা আজকে যাচ্ছি হাইলাকান্দি, প্রথমে যাচ্ছি হাইলাকান্দিতে। তো আজকে আমাদের সাথে আছেন মানে আমার সেজ বোন, যে শারমিন, মানে হাসিনার মা, উনি, ওনার হাজবেন্ড, আরিয়ানের বাবা, আমি, আরিয়ান। তো আমরাই যাচ্ছি। কিছুদিন আগে মানে ফিলিস্তিনে মুসলিমদের উপর যে পরিমাণে জুলুম হয়েছিল, তো বর্তমানে আমাদের আসামের উপর দিয়েও এরকম কিছু কন্ডিশন, মানে আসামের কিছু কিছু জায়গার মুসলিমদের উপর দিয়ে যাচ্ছে, যেটা বলে বোঝাতেই পারবো না। তো মুসলিম হিসাবে একজন আরেকজনের বিপদে অন্তত পাশে দাঁড়াতে না পারি, চোখের দেখাটাও তো আমাদের কর্তব্য। তো সেই জন্য আমরা এমন একটা জায়গা যাচ্ছি, যেখানে গিয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে মানে একেবারে আর কি সর্বশান্ত করে দিচ্ছে। বুলডোজার আসছে, ঘর বাড়ি ভেঙে মানে একেবারে আর কি খারাপ অবস্থা। তো যাই হোক, যাওয়ার আগে আমরা এখানে রাস্তায় কিছুক্ষণ রেস্ট নিলাম, যেহেতু লং জার্নি, তো হাতে পায়ে আবার ব্যথা করতেছে। এখানে একটা নিরিবিলি জায়গা, যেটা আমাদের করিমগঞ্জ আর হাইলাকান্দির আর কি বর্ডার। তো আমরা এই বর্ডারেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ওখানে একটু সময় ৫-১০ মিনিটের মতন রেস্ট নিয়ে দেখুন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, রুজি চলে আসছে, রুজি, শারমিন আসছে, আর এদিকে আরিয়ান। তো আঁকাবাঁকা রাস্তা, তার মধ্যে রুজি বমিও করে দিয়েছে, যেহেতু রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা, টার্নিং গুলো এত মারাত্মক। খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আজকে। এরকমটা বলবো না যে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটা দেখে আপনাদের কষ্টই লাগবে। তারপরও রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ওই অসহায় পরিবারগুলোর ঘর বাড়ির কি অবস্থা হয়েছে, আর সেই সাথে ওরা বর্তমানে কোথায় আশ্রয় নিয়েছে, কিভাবে থাকতেছে, সবটাই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ফাইনালি আমরা এই যে একটা জায়গায় আসছি, এখানে ছোটখাটো একটা গ্রামের মতন অনেকগুলো বাড়ি ছিল। তো আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান, গাড়ি থেকে নামলাম, মানে এখান থেকে আর কি বাড়ি ভাঙ্গাভাঙ্গির কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে হাইলাকান্দির দামচড়া। এখানে অনেক মুসলিম পরিবারের গড় ছিল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গড়ের পরিচয়। তো গড় ভেঙে দিয়েছে, তো দিয়েছে, সাথে বাড়িতে যত গাছপালা ছিল, ফসলের গাছ, সুপারির গাছ, তারপরে মানে যা যা ফসলের গাছ ছিল সব কেটে দিয়েছে। তো এসব কি যে মগের মুলুকের হাল শুরু হয়েছে আল্লাহই জানেন। তো ঘরবাড়ি ভাঙ্গা হয়েছে হয়েছে মানলাম, তো গাছপালাগুলোর কি দোষ ছিল? মানে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, এটাই তো মেন বিষয়। দেখুন কত গাছ এখানে কেটে, মানে সুপারির গাছ, তারপরে আরো ফলের গাছ, মানে যা যা বড় বড় গাছ ছিল সব কেটে ফেলে দিছে। কারো বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, যে বাড়িগুলো মানে পাকা বাড়ি ছিল ওগুলো বুলডোজার এনে ভাঙা হয়েছে। আর যাদের বাড়িগুলো কাঁচা ছিল, মাটির দেওয়ালের ছিল, বাঁশের বেড়া ছিল, ওগুলো হাতি দিয়ে ভাঙা হয়েছে। আর গাছগুলোর অবস্থা দেখুন, মানে আমার দেখাই তো অলরেডি কান্না শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, মুসলিমদের বাড়ির মধ্যে ওই যে একটা বাড়ি অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছেন, ওই যে সামনে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটা মেয়ে বসে আছে, বাড়িটা কিন্তু একেবারে অক্ষত। ওই যে আরেকটা বাড়ি, দুইটা বাড়ি এখানে দেখা যাচ্ছে, দুইটা বাড়ি কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের। তো ওই দুইটা বাড়ি একেবারে অক্ষত, ওই বাড়িগুলো ভাঙ্গে নাই। আর এখানে মানে যতটা মুসলিম বাড়ি ছিল
সবগুলো ভাঙা হয়েছে। তো ওরা বলছে ওগুলো নাকি খাস জমি। হ্যাঁ, আমি হয়তো খাস জমি মেনে নিলাম, কিন্তু খাস জমি হলে তো এখানকার সবকটা বাড়ি খাস জমিতে। তো শুধু শুধু বেছে বেছে মুসলিমদের বাড়িগুলো কেন ভাঙা হয়েছে আর হিন্দু বাড়িগুলো কেন ভাঙা হয় নাই, আহ এই বিষয়টা আমার মাথায় ঢুকে নাই। কোন মগের মুলুকে বাস করতেছি আমরা, কোন দেশে বাস করতেছি আমরা, এটাই ভাবার বিষয়। তো দেখুন বাড়িগুলোর কি হাল। বাড়ি ভাঙা হয়েছে ঠিক আছে, আমি মানলাম খাস জমি ভাঙা হয়েছে, কিন্তু বেছে বেছে মুসলিমদের বাড়িগুলো কেন? তো এই বিষয়টা ভাবার পরে সত্যি আমার মাথায় আগুন জ্বলে যায় যে শুধু শুধু একটা সম্প্রদায়কে, যেহেতু ভারতবর্ষে অনেক সম্প্রদায়ের মানুষ আছে, শুধু শুধু একটা সম্প্রদায়ের পেছনে কেন যে ওরা পড়ে আছে। দুনিয়াটা আসলেই মগের মুলুক হয়ে গেছে। বিশেষ করে আমাদের আসামটা মগের মুলুক, যেখানে কোনো আইন নেই, কানুন নেই, কিছুই নেই। মানে নিজের মতন করে সংবিধান রচনা করা হচ্ছে, নিজের মতন করে সংবিধান কার্যকরী করা হচ্ছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। মনের কথা ব্যক্ত করে ফেসবুকে প্রতিবাদমূলক একটা পোস্ট করলেও পুলিশ ধরে নিয়ে যায়। আবার এখানে দেখুন মানুষের বেঁচে থাকার স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হচ্ছে। তো আমি আবারও বলবো, খাস জমি থেকে সরকার যদি মানুষজনকে উঠিয়ে দিতে যায়, উম, সেটা দেওয়া হোক, সমস্যা নেই। তবে তাদের তো আলাদা করে বাসস্থান করে দিতে হয়, যেটা বাংলাদেশেও পর্যন্ত দেওয়া হয়। আমি দেখছি কাউকে সরকারি জমি থেকে উচ্ছেদ করে দিতে হলে আগে তাদেরকে অন্য কোথাও ব্যবস্থা করে দিতে হয়। তো যাই হোক, এটাও না হয় মানলাম, কিন্তু শুধু শুধু মুসলিম বাড়িগুলো কেন, হিন্দু বাড়িগুলো কেন ভাঙা হয় নাই? তো যাই হোক, যেখানে আইন কানুন সংবিধান সব নিজেই রচনা করা হচ্ছে, সেখানে আমাদের মতন মানুষের বলায় না বলায় কি এসে যায়। তো যাই হোক, গাছগুলো দেখে আমার এত কষ্ট লাগতেছে, কি বলবো, বলে বোঝানোর কোনো ভাষা নেই। তো যাই হোক, শেষমেশ আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা শুধু সামান্য একটা অংশ আপনাদেরকে দেখিয়েছি, আরো ভেতর দিকে এরকম মনে হয় হাজার হাজার বাড়ি ভাঙ্গা হয়েছে, যেগুলোতে আমরা আর যাইনি, কারণ আমরা অন্য এক জায়গায় যাব, যেখানে যেতে লেট হয়ে যাচ্ছে। দেখুন আসরের টাইম প্রায় পেরিয়ে যাচ্ছে। তো আমরা যে খাবার দাবার গুলো নিয়ে আসছিলাম, ওই খাবার দাবার গুলো নিয়ে এখন উম কটামনির ওখানে যোগীছড়ায় যাব। তো যাওয়ার পথে আমার এই ফুলগুলো এত ভালো লাগছিল, দেখুন ড্রাইভারকে বলছিলাম আমাকে 2টা ফুল এনে দেওয়ার জন্য। যাই হোক, এখানে আরো গাড়ি থামিয়ে আর কি খাবার দাবার করলাম। আমরাও সকালে খেয়ে বেরিয়েছিলাম, খাওয়া হয় নাই। তো ওখানে একটু সময় রেস্ট নিলাম। উম পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির পাশেই আর কি। তো তারপরে আবারও রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা খাবারগুলো নিয়ে ওই যে আশ্রিত মানুষগুলো আর কি, অসহায় মানুষগুলো একটা নদীর চরে আশ্রয় নিয়েছে। দেখুন, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 125টা বাড়ি ভাঙ্গা হয়েছে। এটা হচ্ছে কটামনির যোগীচড়া। তো আমরা যে টুকটাক কিছু খাবার দাবার নিয়ে আসছিলাম, ওইদিকে কিছু খাবার শেষ হয়ে গেছে, বাকি যে খাবারটুকু আর কি বরাদ্দ ছিল ওটা এখানে নিয়ে আসছি। তো এখানে এসে দেখি পুরো একটা গ্রাম নিঃশব্দ ভূতের বাড়ির মতন। ইলেকট্রিসিটি মানে সবকিছুই কেটে ফেলে দেওয়া হয়েছে। আর বাড়িঘর গুলো ভাঙ্গা, মানে এখানে অনেকগুলো 125টা বাড়ি এখানে। তো আমরা যেহেতু এখানে আসতে আসতে রাত হয়ে গেছে, তো আমি আর ওই দিকটা আপনাদেরকে দেখাতে পারি নাই। ইনশাল্লাহ আমি ওদেরকে বলে আসছি যে প্রথম দিনের রোজার ইফতারটা ওদের সাথেই আমরা একসাথে করব। মানে এখানে প্রায় 150 জন মানুষ আছেন আমরা যে চড়ে গিয়েছিলাম। তো বালুচরের মধ্যে, ঠিক নদীর মধ্যে, বালুচর যেহেতু এখন নদীর অর্ধেক নদীতে পানি নেই, তো লঙ্গাই নদীর মানে চরের মধ্যেই আর কি ওরা দেখুন ছোট ছোট পলিথিন দিয়ে আর কি, ছোট ছোট করে, ঠান্ডা ওয়েদার তার মধ্যে ছোট ছোট পলিথিন দিয়ে কোনো মতে মাথা গুজার একটা টাই করেছে। এর ভেতরে অনেক বড় বড় মেয়েরাও আছে। তো এখানে এসে আমি আসলে ভিডিও করার কোনো মানসিকতাই ছিল না। অনেকক্ষণ পর ঠিক যখন আমরা ফিরে যাব, তখন আমি ক্যামেরাটা জাস্ট একটু অন করেছিলাম, তাও আরিহান বলেছিল। তারপরে মানে এদের কন্ডিশন দেখে দেখুন, অন্ধকার, অন্ধকারের মধ্যে ওরা বসবাস করতেছে, কারণ ওদের বাড়িঘর ভাঙ্গা, ইলেকট্রিসিটি সবকিছু লাইন কেটে দেওয়া হয়েছে। এই যে দেখুন ছোট ছোট ঘর, মানে এখানে অনেকগুলো ঘর দেখুন। কেউ টিন দিয়ে, মানে ভাঙ্গা ঘরের টিন দিয়ে এনে ছোটখাটো একটা করেছে, কেউ এই যে দেখুন পলিথিন দিয়ে। এই যে পাশের ঝুপড়িগুলো দেখতে পাচ্ছেন, সবকটা আর কি মানুষের ঘর।
তো যাই হোক, এখানে রাতের বেলা আসায় আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারি নাই। প্রথম রোজার ইফতার ইনশাল্লাহ আমরা ওদের সবার সাথে খোলা আকাশের নিচে বসে করব। এটাই আমরা ওদেরকে বলে আসছি যে প্রথম রোজার দিন আমরা আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব চেষ্টা করব ওদের ইফতারের আয়োজন করার। ওদের সমস্যা আমি মেটাতে পারবো না, কারণ আমি সেরকম বিত্তবান কেউ না। তবে আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে, একদিন হলে ওদের সাথে খোলা আকাশের নিচে বসে খাবার খাবো, প্রথম দিনের ইফতারটা করব, এটাই আমার মনে মনে আশা ছিল। মানে এখানে এসে আর কি বলেছিলাম। তো যাই হোক, ওদেরকে সেটা বলে যে অল্প খাবার দাবার আনছিলাম সেগুলো ওখানকার বাচ্চাগুলোদেরকে আর কি খাইয়ে এখন আমরা চলে যাব। তো এখানে অন্ধকার, ওই যে প্রত্যেকটা ঝুপড়ির মানুষজন দেখুন কাঠ রেডি করে ওখানে আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালিয়ে মানে আগুনের পাশে বসে বসে গা গরম করতেছে। আর যেহেতু এখানে কোনো আলো নেই, তো ওরা একটু আলো পাচ্ছে এখান থেকে। তো কতটা কষ্টকর একটা পরিস্থিতি কল্পনা করুন। আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এজ এ মুসলিম, মানে আরেকজন মুসলিমরা যখন বিপদে পড়ে তখন সত্যি কষ্ট লাগে। মুসলিম না, যে কোনো মানুষই যখন বিপদে পড়ে, যার ভেতর মানবতা আছে, মানবতা তো থাকবে। তবে হিন্দু মুসলিম হিসাবে আমি কখনো ভাবি নাই যে ও হিন্দু ও মুসলিম। তো এখন আসলে যে পরিস্থিতি আসছে, দেশের সরকারই যদি সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে কি করব? তো যাই হোক, ওদেরকে খাবার দাবারটা খাইয়ে আমরা এখন অন্ধকারের মধ্যে দেখুন চলে যাচ্ছি, আরিয়ান ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। আবারও প্রথম রোজার ইফতার রেডি করে 150 জন মানুষের ইফতার আমরা যেভাবে পারবো যতটুকু পারবো আয়োজন করে নিয়ে আসবো। মানে বাড়িঘর ভাঙ্গার পর যাদের ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, তারা হয়তো ভাড়া বাসায় চলে গেছে, কিন্তু যারা একেবারে গরিব মানুষ, যাদের সামর্থ্য নেই, অন্য কোথায় জায়গা নেই, তারা এই চরে আশ্রয় নিয়েছে। তো যাই হোক, সবাই তাদের জন্য দোয়া করবেন। তো বাইরে থেকে মানুষজন আসছেন, কেউ চাল ডাল দিচ্ছেন ওনাদেরকে। আর আমরা সেরকম কিছু দিই নাই, আমরা প্রথম দিনের ইফতারটা করাবো। হয়তো অতটা ভালো করে পারবো না, আহামরি কিছু করতে পারবো না, তারপরেও আমার সাধ্যের ভেতরে যতটুকু সম্ভব, যেভাবে হয়, আমি 150 জন মানুষের ইফতার রেডি করে ওখানে নিয়ে যাব আমরা। আর প্রথম দিনের ইফতারটা ওদের সাথে খোলা আকাশের নিচে বসেই করব। তো এইটুকুই আমার আশা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।